আসসালামু আলাইকুম। কেজেন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গে ছাগল ফার্ম বন্ধ হবার আসল কারণ কি? আপনারা অনেকেই হয়তো অন্যান্য ভিডিওতে দেখেছেন যে সমস্ত ইউটিউবাররা ভিডিও করেছেন এই টপিক নিয়ে বা এই বিষয়ের উপরে, যে পশ্চিমবঙ্গে ছাগল ফার্ম বন্ধ হবার কারণ। তো তারা তাদের মতামত আপনাদের কাছে দিয়েছেন। আজকে আমি দীর্ঘদিন ধরে ছাগল পালনের সঙ্গে এবং ছাগলের যে ব্যবসা তার সঙ্গে আমরা জড়িত আছি। তো আমরা আজকে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা এই দীর্ঘদিনের যে যাত্রা তার থেকে যে সমস্ত অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করেছি বা দেখছি প্রতিনিয়ত, তার থেকে আমরা আজকে আপনাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গে বা ভারতেও বলতে পারেন, প্রায় সব জায়গায় একই কেস। তো ছাগল খামার বন্ধ হওয়ার আসল কারণ কি? তো আমার কাছে একটি লিস্টটি আছে। তো আমাদের একটি বই বেরোচ্ছে কেজিএন গোট ফার্মের, সম্পূর্ণ বাংলায়, শুধুমাত্র ছাগল খামারিদের জন্য। তো সেই বইটিরই একটি পেজ আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে পশ্চিমবঙ্গে ছাগল ফার্ম বন্ধ হওয়ার আসল কারণ কি। তো কারণটা যদি আপনারা জানতে পারেন, তার সমাধানও কিন্তু খুব সহজে পাওয়া যায়। ডোমেস্টিক ফার্মিং অ্যান্ড কমার্শিয়াল ফার্মিং, একটা ঘরোয়াভাবে ছাগল পালন আর একটা বাণিজ্যিকভাবে ছাগল পালন, এর মধ্যে যে পার্থক্য, ম্যাক্সিমাম লোক কিন্তু এটা বুঝতে পারে না যে আসলে বাণিজ্যিক ছাগলের খামার বলতে কি বোঝায়। অনেকে 2টো 4টা 5টা 10টা 20টা ছাগল দিয়ে শুরু করলো বা কিনে নিয়ে এলো, সেটাকে যদি আমরা বাণিজ্যিক ছাগলের খামার বলি তাহলে সেখানেই সে ভুল করে দিল। কারণ কমার্শিয়াল গোট ফার্মিং বলতে আপনি তার উপরেই পুরোপুরি আপনি ডিপেন্ডেন্ট থাকবেন। আজকের ডেটে দাঁড়িয়ে 2025 জানুয়ারি মাস, একটা 4 জনের যদি আপনার পরিবার হয়, তাহলে আপনার সাংসারিক খরচ প্রতি মাসে কমপক্ষে 15,000 থেকে 20,000 টাকা হতে পারে। আপনি যখন পুরোপুরি এই ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাবেন, 24 ঘন্টা এই ব্যবসায় সময় দেবেন, তাহলে সেখানে আপনি ভাববেন যে আপনাকে প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা সর্বনিম্ন আয় করতে হবে। অতএব সেই ধরনের ব্যবসা আপনি করবেন যাতে আপনি 15,000 থেকে 20,000 টাকা সর্বনিম্ন কমপক্ষে মাসিক আয় করতে পারেন। যদি আপনি সেখানে 5টা ছাগল নিয়ে ফার্ম করছেন, সেটা কোনোদিনও কমার্শিয়াল গোট ফার্ম বলে গণ্য হবে না। কারণ কি, 5টা ছাগল থেকে আপনি কোনোদিনও মাসে 15,000 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন না, যার কারণে আপনার সংসার চলবে না। আর সংসার না চললে অটোমেটিক আপনাকে সেই কাজটি বন্ধ করে অন্য কোনো কাজে যেতে হবে। অতএব কমার্শিয়াল গোট ফার্ম এবং ডোমেস্টিক গোট ফার্ম, এই দুটোর মধ্যে আপনাকে আগে পার্থক্য বুঝতে হবে। যেখানে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, সেই ব্যবসাটাকে সেই লেভেলে নিয়ে যান যেখানে আপনি 20,000-এর জায়গায় 50,000 টাকা সেখান থেকে প্রতি মাসে আর্ন করতে পারেন। আপনি বছরে সর্বনিম্ন যেন সেখান থেকে 2,40,000 থেকে মোটামুটি 5 লক্ষ 6 লক্ষ পর্যন্ত সেখানে আয় করতে পারেন। আয় যদি আপনার আসতে থাকবে, তাহলে সেখানে ব্যবসাও কিন্তু আস্তে আস্তে বাড়বে, বয় কমবে না। তো এর পেছনে অনেকগুলো কারণও আছে। প্রশিক্ষণ না নেওয়ার পেছনে মানুষের যে ধারণা থাকে যে পাড়া গ্রামে সবাই দেখে যে অনায়াসে ছাগল পালন হচ্ছে, কারো ঘরে 15টা ছাগল বাঁধা আছে, কারো ঘরে 5টা 10টা ছাগল বাঁধা আছে। তো এইসব দেখে তারা মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা করে নেয় যে ছাগল পালনটা কোনো ব্যাপারই নয়, এটা ভেবেই তারা শুরু করে দেয়। আর যখনই বাইরে থেকে বা হাট থেকে কোথাও থেকে ছাগল নিয়ে আসার পরে ফার্মে কি হয়, 7 দিন বা 10 দিনের মধ্যে ছাগলগুলো রোগে আক্রান্ত হয়, বিশেষ করে পিপিআর। তো ছাগলের মহামারী রোগ বলতে আমাদের পশ্চিমবঙ্গে পিপিআরটাকেই ধরা হয়। আর পিপিআর রোগে যদি কোনো ছাগল আক্রান্ত হয়, সে একটা ছাগল 10টা ছাগলকে আক্রান্ত করতে পারে। এইভাবে আস্তে আস্তে করে
ফার্মে যত ছাগল থাকে সব ছাগলই কিন্তু সংক্রমিত হয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়, এবং সেইখান থেকে যে লসটা হয় খামারির, সেখানেও কিন্তু অনেক ছাগল খামার বন্ধ হয়ে গেছে। তো প্রশিক্ষণ আপনাকে অবশ্যই নিতে হবে। প্রশিক্ষণ না নিয়ে কেউ যদি কোনো ব্যবসা শুরু করে, শুধু ছাগল খামারই নয়, যে কোনো জিনিস প্রশিক্ষণ না নিয়ে যদি আপনি শুরু করেন বা না শিখে যদি আপনি শুরু করেন, সেখানে আপনার সাকসেস হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। অতএব আপনাকে প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে। কোথা থেকে নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবশ্যই না জেনে কোনো কাজ করা ঠিক নয়। সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। এই সমস্ত জায়গায় যারা প্রতিবেদনগুলো তৈরি করে, তারা কি করে, নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এবং ভিডিওটাকে একটু রংচঙে করার জন্য তাদেরকে কিছু কিছু জিনিস সেখানে এডিট করতেই হয়, ঠিক আছে? তো কোনোটাই দেখবেন আপনার ইউটিউবের থাম্বনেলে দেওয়া আছে 2 কোটি টাকার ছাগল খামার, হ্যাঁ, মুড়ি খাইয়ে ছাগল খামার, জলে ভাসমান ছাগল খামার, এরপরে হচ্ছে আপনার খিচুড়ি খাইয়ে ছাগল পালন, নানা ধরনের ভিডিও আছে ইউটিউবে। তো একজন ইউটিউবারের কাজ হচ্ছে তাদের ভিডিওগুলোকে সুন্দরভাবে লোকের সামনে প্রতিস্থাপন করা, আর আপনাদের কাজ হচ্ছে কোনটা ঠিক এবং কোনটা বেঠিক, কে ঠিক কথা বলছে কে ভুল কথা বলছে, সেগুলো সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদের ভিউয়ার্সদের। অতএব যে যার জায়গায় সে তার ঠিক আছে, কিন্তু আপনি যদি এই সমস্ত লোভনীয় ভিডিও ইউটিউবে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখে ছাগল খামারে উদ্বুদ্ধ হন, সেখানে কিন্তু আপনার লস হবে। আমরা সবসময় বলি, ছাগল পালন করার আগে আপনি যারা সাকসেস ফার্মার তাদের কাছে যান, যারা ফেলিওর ফার্মার, ফেল হয়ে গেছে গোট ফার্মে, তাদের কাছেও যান, তাদেরও বক্তব্য শুনুন, এবং যারা ফেল হয়ে গেছে, খামার বন্ধ করে দিয়েছে, তাদেরও বক্তব্য শুনুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এর ভেতরে আসল রহস্যটা কোথায় আছে। তারপরে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে কাজ করেন, আস্তে আস্তে এগোন, তাহলে কিন্তু আপনার খামার বন্ধ হবে না। অতএব সোশ্যাল মিডিয়া দেখে কোনোভাবে ছাগল পালনে কিন্তু উদ্বুদ্ধ হবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক জিনিস আছে শেখার, আবার অনেক জিনিস আছে বাদ দেওয়ার। যেগুলো সেখান থেকে শেখার জিনিস আছে আপনি শিখে নিন, যেগুলো বাদ দেওয়ার আছে সেগুলোকে বাদ দিয়ে দিন। পরবর্তী পয়েন্ট হচ্ছে বিজনেস মডেল বুঝতে না পারা। প্রত্যেকটা ব্যবসার বা প্রত্যেকটা বিজনেসের একটা মডেল থাকে। যেমন ধরুন, আপনি যদি ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির যদি বিজনেস মডেল দেখেন, তো কেউ আছে যারা ডিম উৎপাদন করছে, সেখান থেকে আবার কেউ কেউ বাচ্চা উৎপাদন করছে, সেই বাচ্চা আবার যেখানে মাংসের জন্য তৈরি হয় মুরগি, সেখানে আসছে, সেখান থেকে আবার বড় মার্কেটে যাচ্ছে, বড় মার্কেট থেকে আবার ছোট ছোট ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছে তারা নিয়ে আসছে এবং দোকানে দোকানে সেল করছে, যারা কেটে বিক্রি করে। আবার সেই দোকানদার কি করছে, কোনো কাস্টমার বা যাদের কাছে সেই মিটটা কনজিউম হবে, সেখানে তাদেরকে তারা বিক্রি করছে। এইভাবে প্রত্যেকটা বিজনেস চেন বা বিজনেস মডেল চলতে থাকে। তো কেউ কেউ কি করে, ডাইরেক্ট কাস্টমারকে সেল করে, মানে আমার খামারে কোনো ছাগল আমি ছোট থেকে বড় করলাম, কারো বিয়ে বাড়িতে আমি মাংসের অর্ডার ধরে সেটাকে কেটে বিক্রি করলাম। এই যে বিজনেস মডেলটা, এটাকে বলে D2C মডেল, ডিরেক্ট টু কনজিউমার। আবার B2B বিজনেস মডেলও আছে, বিজনেস টু বিজনেস। আমার ফার্মে কোনো বাচ্চা আমি রেডি করেছি, 10টা বা 15টা বা 20টা, আমি একজন ম্যানুফ্যাকচারার বা বলতে পারেন ফার্মার, বা আমি জিনিসটা তৈরি করেছি, সেই প্রোডাক্টটা বা আমার প্রোডাক্টটা আমি অন্য কোনো ব্যবসায়ীকে বিক্রি করে দেব, সে নিয়ে যেয়ে আবার অন্য কোনো ব্যবসায়ীকে দিবে। তো আমি একজন ব্যবসায়ী, সেও একজন ব্যবসায়ী। তো এটাকে বলে B2B বিজনেস মডেল, বিজনেস টু বিজনেস। যেমন আমরা কি করি, রাজস্থানে থেকে ছাগল কোনো কোনো খামারি বা কোনো কোনো ট্রেডারদের কাছ থেকে কিনি, আবার আমরা এখানে নিয়ে আসি, তো বিজনেস টু বিজনেস ট্রান্সফার হলো, আবার আমরা কোনো অন্য
বিজনেসম্যান বা অন্য কোনো খামারিদেরকে দিয়ে দিই। তো B2B বিজনেস মডেল এবং D2C বিজনেস মডেল এই দুটো প্রকারে হয়। প্রত্যেকটা বিজনেস মডেলে একটা করে সাপ্লাই চেন থাকে। সেই সাপ্লাই চেনের মধ্যে যেমন আমাদের ধরুন গোটারির ক্ষেত্রে যদি হয়, আমি যদি ফ্যাটনিং ফার্ম করি, আমি খাসি বাচ্চা কিনে নিয়ে এলাম কোনো ফার্মারের কাছ থেকে, আমি নিজে সেটাকে লালন পালন করলাম এবং পরবর্তীকালে সেটাকে আমরা কসাইকে বিক্রি করে দিলাম। তো এখানে কি হচ্ছে, ফার্মার, আমি হচ্ছি আরেকটা ফার্মার, বা আমি ফ্যাটনিং ফার্মের জন্য তাদেরকে বড় করব, আবার আমি বিক্রি করছি কসাইকে, তারা বিক্রি করছে কাস্টমারকে যারা মাংসটা রান্নার জন্য বা খাবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখানে এই বিজনেসটার পেছনে ভূমিকা রয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গে কি হয় যে এর মাঝে যারা থাকে তাদেরকে বলা হয় দালাল। ঠিক আছে, এই দালালি করছে, ছাগল কিনছে বিক্রি করছে, দালালি করছে। ঠিক আছে, এই যে দালাল 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 শব্দটা, এটা আস্তে আস্তে পুরো গোটারি ইন্ডাস্ট্রিটাকে একদম নিচের দিকে নিয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকটা বিজনেসে আপনি দেখবেন, ধরুন ফিশারি ইন্ডাস্ট্রিতে কি হয়, ধরুন আপনার বিঘার পর বিঘা 100-200 বিঘা আপনার মাছের ভেড়ি আছে, সেখানে আপনি মাছ চাষ করলেন। আপনি আপনার পাড়া প্রতিবেশীকে বা আপনার এলাকায় কত মাছ বিক্রি করতে পারবেন একদিনে? নিশ্চয়ই সব মাছ বিক্রি করতে পারবেন না। অতএব এটা একটা বিজনেস চেনে আপনার চলে আসতে হবে, যে আপনি যে জেলে থাকে তাদেরকে দিয়ে জাল দেওয়া করালেন পুকুরে, সেই মাছগুলোকে একটা গাড়িতে লোড করলেন, সেই গাড়িওয়ালা কি করবে, সেটাকে নিয়ে যাবে আড়তে, যেখানে মাছের আড়ত আছে, সেখানে কিছু কিছু মহাজন থাকে, তারা মাছগুলোকে কিনে নেবে, সাথে সাথে তারা কিছু লাভ রেখে ছোট ছোট ব্যবসায়ীদেরকে বিক্রি করবে, তারা এসে আবার বাজারে ছোট ছোট ব্যবসায়ীদেরকে দিবে, সেই বাজারের ছোট ছোট ব্যবসায়ী আবার কি করবে, ডাইরেক্ট কাস্টমারদেরকে দিবে। এইভাবে প্রত্যেকটা বিজনেসের একটা চেন থাকে। কিন্তু গোটারি ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, যখনই মিডিলম্যান চলে আসছে, যে কি করে আপনার ফার্ম থেকে ছাগলগুলোকে কিনে নিয়ে যে অন্য কাউকে বিক্রি করছে, তো এদেরকে বলে দেওয়া হচ্ছে দালাল। তো এটাও একটা বাজে একটা মানে জিনিস এই সেক্টরের ক্ষেত্রে। কারণ প্রত্যেকেরই ভূমিকা আছে, একজন যে চাষ করছে তারও ভূমিকা আছে, যে চাষির কাছ থেকে কিনছে তারও ভূমিকা আছে, যে কিনে মার্কেটে নিয়ে যাচ্ছে তারও ভূমিকা আছে, যে মার্কেট থেকে কিনে নিজের দোকানে কেটে বিক্রি করছে কাস্টমারদেরকে তারও ভূমিকা আছে। অতএব একটা ট্রেনের দুটো মাথায় দুটো ইঞ্জিন থাকে এবং তারপরে যে বগি থাকে, এই সমস্ত কিছু মিলেই কিন্তু একটা আপনার ট্রেন তৈরি হয়। তো অতএব বিজনেস চেনটাও ঠিক এইভাবে, একটা চেন আপনাকে যদি ঠিকঠাকভাবে তৈরি করে রাখেন, তবেই কিন্তু আপনার বিজনেস চলবে। প্রপার প্ল্যানিং বা সঠিক পরিকল্পনা বলতে, আমাদের গোটারি ইন্ডাস্ট্রিতে যখনই আপনি কোনো চিন্তা ভাবনা করছেন যে বাণিজ্যিক ছাগলের খামার করবেন বা কমার্শিয়াল গোট ফার্মিং করবেন, সেখানে আপনাকে খুব ভালোভাবে কিন্তু প্ল্যানিং করতে হবে। কিভাবে আপনি প্ল্যানিং করবেন? সব থেকে প্রথমে তো আপনাকে কস্ট বা তার যে খরচ হবে, টোটাল প্রজেক্ট, আমার টোটাল কমার্শিয়াল গোট ফার্মটা তৈরি করতে এবং সেটাকে রান করাতে এবং তার থেকে প্রফিট বের করে আনা অবধি টোটাল যে কস্ট, এটা আপনাকে হিসেব করতে হবে। এটা যারা হিসেব না করে এই ফার্মে আসবেন, তারা কিন্তু ফেল হবেন, এটা 100%। যারা হয়তো ব্যাংকের সঙ্গে লেনদেন ভালো আছে, বা কোথাও থেকে একটা ঋণ নিলেন, 2 লক্ষ, 2.5 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, এইভাবে ঋণ নিয়ে অনেকেই কিন্তু ফার্ম শুরু করে দেন, যার কারণে পরবর্তীকালে লাইভ স্টক বিজনেসে যখন তারা ফেল হয়ে যান, সেই ঋণ শোধ করতে পারেন না এবং তার ফার্ম কিন্তু বন্ধ হয়ে যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর। আনঅর্গানাইজড সেক্টর মানে হচ্ছে আমাদের অন্যান্য যে লাইভ স্টক বিজনেসের যে সেক্টরগুলো আছে, যেমন ডেয়ারি বলুন, পোলট্রি বলুন, ফিশারি বলুন, এই সমস্ত সেক্টরের একটা কিন্তু অর্গানাইজেশন আছে বা একটা সংগঠন তারা সেখানে কিন্তু আছে, সেখানে তাদের ইউনিয়ন আছে, প্রাতিষ্ঠানিকভাবে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সাহায্য পান।
হেল্প পান। বা ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন ব্রয়লারের মাংস প্রতিদিন পেপারে তাদের রেট থাকে যে এত টাকা প্রতি কেজি বিক্রি করতে হবে, এর থেকে কমও নেওয়া যাবে না বা বেশিও নেওয়া যাবে না। তো খাসি মাংসের ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো অর্গানাইজেশন নেই যে আপনাকে রেটটা ঠিক করে দিবে। আপনি 800-তেও বিক্রি করুন, 700-তেও বিক্রি করুন, 600-তেও বিক্রি করুন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। অতএব অর্গানাইজেশন না হওয়ার কারণে বা কোনো অর্গানাইজড সেক্টর না থাকার কারণে এই সেক্টরটা কিন্তু সেইভাবে ডেভেলপ হচ্ছে না। আলোচনা করলাম যে যেখানে আপনি গোট ফার্মিংটা করছেন সেই জায়গাটা যেন সঠিক হয়, উঁচু জমি হয়, আশেপাশে যেন কোনো গ্রেজিং ল্যান্ড থাকে বা লতা পাতার গাছ থাকে, আর সেইখানে যেন সারা বছর আপনি ঘাস চাষ করতে পারেন, সেখানের মাটি যেন ভালো হয়, যোগাযোগ ব্যবস্থা যেন ভালো হয়, ঠিক আছে, আশেপাশে যেন পশু চিকিৎসার ওষুধ বা ডাক্তার ইত্যাদির জন্য সুবিধা থাকে। তো এটাকে বলা হয় ভালো জায়গা। তো ভুল জায়গায় কেউ যদি ফার্ম শুরু করে দেন যেখানে বর্ষাকালে জল জমে থাকে, যাতায়াতের ব্যবস্থা ভালো নেই, হ্যাঁ, আশেপাশে কোনো মেডিসিনের দোকান নেই, কোনো ডাক্তারের সুবিধা নেই, তো এইরকম জায়গায় কিন্তু ফার্ম করলে ফার্ম কিন্তু সাকসেস হবে না। তো ব্রিড সিলেকশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গোটারি সেক্টরের ক্ষেত্রে। যে কোনো লাইভ স্টক বিজনেস আপনারা দেখবেন যে একটা নির্দিষ্ট ব্রিডের উপরে হয়। যেমন ধরুন যদি মাংসের জন্য আমরা মুরগির কথা বলি তাহলে সেখানে দেখবেন মাংসের জন্য সব থেকে পপুলার হচ্ছে ব্রয়লার, সেটাই বেশি চলে। কেউ যদি দেশি মুরগির ফার্ম করতে যান সেখানে কিন্তু সে অতটা সাকসেস হবেন না বা অতটা সেখানে কিন্তু সময় যাবে কিন্তু রোজগার সেভাবে আসবে না। এখন প্রত্যেকটা লাইভ স্টক বিজনেসে দেখবেন এগ্রিকালচার সেক্টরেও হাইব্রিডের একটা আস্তে আস্তে করে যে চাহিদা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। যে কোনো জিনিস হাইব্রিড দরকার বা বড় দরকার, কম সময়ে বেশি উৎপাদন দরকার। অতএব সেখানে দাঁড়িয়ে আপনি যদি ব্রিড সিলেকশন ভুল করে দেন, আপনাকে আগে বুঝতে হবে ব্রিড কাকে বলে, ঠিক আছে। ব্রিড আমরা তাকেই বলবো যারা যে কোনো একটা প্রজাতির মধ্যে একটা গোষ্ঠী তাদের বংশ পরম্পরায় একই রকম, তাদের আকার আকৃতি, তাদের রং, তাদের জেনোটাইপ এবং ফেনোটাইপ তাদের বংশ পরম্পরায় আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছে একই রকম ভাবে, তো তাদেরকেই আমরা বলি ব্রিড। যেমন ধরুন সিরোহি ছাগল, বংশ পরম্পরায় সে একই রকম দেখতে, একই রকম তাদের আকার আকৃতি, একই রকম তাদের জিনগত বৈশিষ্ট্য এবং একই রকম তাদের দৃশ্যমান বৈশিষ্ট্য তারা একই রেখেছে। তো এটাকেই বলা হচ্ছে, এই যে ধারাবাহিকতা বজায় রেখেছে এটাকে বলা হচ্ছে ব্রিড। যেমন ব্ল্যাক বেঙ্গলেরই কথা বলি, যদি ব্ল্যাক বেঙ্গল আমরা যেটা জানি সাধারণত ছোট আকারের ব্রিড, দেখতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কালো রঙের হয়, বাচ্চা বেশি দিতে পারে, দুধের উৎপাদন কম, তাদের চামড়া খুবই শক্ত হয়, বছরে 2বার করে বাচ্চা দেয়। এই যে জিনগত বৈশিষ্ট্য এবং দৃশ্যমান বৈশিষ্ট্য, তাদের বংশ পরম্পরায় যে ধারাবাহিকতা তারা বজায় রাখে, তো এদেরকে এই জন্যই ব্রিড বলা হয়। তো ব্রিড সম্বন্ধে আজকে বা আপনাদেরকে আগে জানতে হবে যে ব্রিড কাকে বলে। অতএব আপনি ব্রিড সিলেকশন তখনই করতে পারবেন যখন আপনার ব্রিড সম্পর্কে কোনো ধারণা থাকবে। আমাদের গোটারি সেক্টরে যদি আপনারা ব্রিড সিলেকশনে ভুল করেন তাহলে কিন্তু আপনার ফার্ম কোনোভাবেই কিন্তু সাকসেস হবে না। একটা ছাগল তার ওজন বৃদ্ধি করবে, তার দুধের উৎপাদন করবে, তার বাচ্চার উৎপাদন করবে শুধুমাত্র তার জিনগত বৈশিষ্ট্যের উপরে, নাকি তার শুধুমাত্র দৃশ্যমান বৈশিষ্ট্যের উপরে। একটা ছাগল যদি দেখতে শুনতে ভালো হয় তার কোনো বাধ্যবাধকতা নেই যে তার প্রোডাকশনও ভালো হবে। যদি তার জিনগত বৈশিষ্ট্য ভালো হয় তবে তার প্রোডাকশন ভালো হবে, তার দুধের উৎপাদন ভালো হবে, তার ওজন বৃদ্ধি হবে। আমাদের পশ্চিমবঙ্গে দেখবেন অনেকে দেশি ছাগলের খামারের পেছনে, বাণিজ্যিক ছাগলের খামারের পেছনে জোর দিচ্ছে,
বলছে যে সহজে বিক্রি হয়ে যায়, তো বাণিজ্যিক ছাগল খামারের জন্য দেশি ছাগলকেই আপনারা চয়ন করুন। তো আমি বলবো দেশি ছাগল দিয়ে যদি আপনারা ফার্মিং করেন, বাণিজ্যিক বা কমার্শিয়াল ফার্মিং, সেখানে আপনি কোনোদিনও সাকসেস হবেন না। আর কমার্শিয়াল ফার্ম কাকে বলে এটা আগে আপনাকে বুঝতে হবে। যেখানে 100+ মাদার গোট থাকে সেখানেই আপনাকে সেটাকে কমার্শিয়াল ফার্ম বলে, বা 100-এর বেশি। অতএব কারো কাছে 20টা দেশি ছাগল আছে, সে মাঠে ঘাটে চড়াচ্ছে, নিজস্ব ধান জমিতে ধান চাষ করছে, কোথাও কোনোদিন কাজে চলে যাচ্ছে, বাড়িতে যে লোকগুলো থাকে তারা দেখাশোনা করে নিচ্ছে, বা জঙ্গল থেকে 2টি পাতা কেটে নিয়ে আসছে, সেখানে তাদের চলে যাচ্ছে। এটাকে বাণিজ্যিক ছাগলের খামার কোনোদিনও বলা যাবে না। বাণিজ্যিক ছাগলের খামার বলতে আপনার এরিয়ার মধ্যে ছাগল সেখানেই খাওয়া দাওয়া করবে, সেখানে লালন পালন হবে, এবং আস্তে আস্তে সেখান থেকেই বাচ্চা উৎপাদন হবে, বড় হবে, এবং বাজারজাত বা মার্কেটে সেটা সেলের জন্য যাবে। অতএব আপনি যদি দেশি ছাগল খামারে সম্পূর্ণ 24 ঘন্টায় যদি নিয়োজিত হয়ে যান কাজকর্ম বাদ দিয়ে, তাহলে আপনাকে সেখানে প্রতি মাসে কিন্তু 15,000 টাকা ইনকাম করতে হবে। অতএব কটা ছাগল বিক্রি করলে আপনি প্রতি মাসে 15,000 টাকা ইনকাম করবেন, বা বছরে আপনি প্রায় 3 লাখ টাকার কাছাকাছি আপনাকে বছরে ইনকাম করতে হবে। তো সেগুলো হিসেব করে আপনারা দেশি ছাগলের বাণিজ্যিক ছাগলের খামারে আসতে পারেন, না হলে কিন্তু আপনাদের বাণিজ্যিক ছাগলের খামার দেশি ছাগল নিয়ে কোনোদিনই সম্ভব নয়। আমরা দেখেছি যে 2 কোটি টাকার দেশি ছাগলের খামার, বা 250 বা 300 ছাগলের দেশি ছাগলের খামার, এই ধরনের প্রচুর ভিডিও ইউটিউবে আছে, যেগুলো বর্তমানে তাদের আর কোনো অস্তিত্ব নেই। আমরাও 2000 সালে কিন্তু দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে এখানে ফার্ম শুরু করেছিলাম, যখন এই গ্রামে কোনো একটাও বাড়ি ছিল না বা ঘর দুয়ার ছিল না। সেই সময়কার দিনে 2000 সালে আমাদের ফার্মে কিন্তু 300+ ব্ল্যাক বেঙ্গল ছাগল ছিল। যে এই যে পেছনে যে জঙ্গলটা আছে সেখানে চড়তো, এবং প্রচুর প্রোডাকশন হতো, বাচ্চা হতো, কিন্তু বাচ্চা বাঁচতো না। তো দেশি ছাগল নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন যে বাণিজ্যিক ছাগলের খামার করবেন বা কমার্শিয়াল ভাবে আপনি করবেন দেশি ছাগল দিয়ে, সেটা কোনোদিনও সম্ভব নয়। আপনি আপনার মানে পয়সা আছে জোর করে করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেখান থেকে প্রফিট বের করে আনা, এবং একটা বাণিজ্যিক ছাগলের খামারে যে খরচ থাকে, প্রত্যেক দিনের একটা যে খরচ থাকে, স্টাফের বা লেবারের পেমেন্ট, কারেন্টের বিল, কনসেন্ট্রেটেড ফিড বা দানা খাবারের খরচ, বর্ষাকালে শীতকালে তাদের খাদ্যের যে একটা যোগান দেওয়ার ব্যাপার থাকে, প্লাস নিজের একটা সংসার চালানোর যে ব্যাপার থাকে। তো এগুলো একটু হিসেব করে যদি আপনারা ফার্মিংটা শুরু করেন, আমার মনে হয় কোনোদিনও আপনি গোট ফার্মিং এ ফেল হবেন না। উচ্চ জেনেটিক সম্ভাব্য জাতগুলির অনুপস্থিতি। উচ্চ জেনেটিক সম্ভাব্য জাতগুলি মানে যেগুলো হাইব্রিড আছে গোটারি সেক্টরের ক্ষেত্রে, সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নেই। যার কারণে দেখবেন রাজস্থানে প্রায় প্রত্যেকটা ভারতের যে কোনো প্রান্ত থেকে মানুষ কিন্তু রাজস্থানে যায় ছাগল কিনতে। তার কারণ হচ্ছে যে রাজস্থানে হাই জেনেটিক মানে উচ্চ জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন যে ছাগলের জাতগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায়, খুবই অ্যাভেলেবেল পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে যদি আমাদের পশ্চিমবঙ্গের যে জাতটা পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল, সেটা যদি এতটাই উন্নত হতো, তো আজকে পশ্চিমবঙ্গে কিন্তু গাড়ি নিয়ে নিয়ে আমাদের যে পাশের রাজ্যগুলো আছে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলো থেকে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আসতো লোক, ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যেত, এবং তাদের রাজ্যে নিয়ে যেয়ে সেখানে কিন্তু ফার্মিং করতো এবং মুনাফা অর্জন করতো। সেটা কিন্তু হচ্ছে না, হচ্ছে কিন্তু উল্টোটা। আমরা যাচ্ছি ওই সমস্ত রাজ্যে, সেখান থেকে ব্রিড নিয়ে আসছি, ভালো ভালো ব্রিড এনে পশ্চিমবঙ্গে দিচ্ছি, এবং তারা সেখান থেকে ক্রস ব্রিডিং করাচ্ছে, এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন করে মার্কেটে সেল করে কিন্তু মুনাফা অর্জন করছে। আমরা যে ক্রস ব্রিড করি, আসলে ক্রস ব্রিডিং কাকে বলে? যখন আমরা নির্দিষ্ট কোনো
জাতের, দুটো ভিন্ন জাতের ছাগলকে আমরা প্রজনন করাই, সেখান থেকে যে বাচ্চা উৎপাদন হয় তাদেরকেই বলা হয় ক্রস ব্রিড। এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভালো হয়, তাদের ওজন বৃদ্ধি ভালো হয়, তাদের দুধের উৎপাদন ভালো হয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অর্ধেক মানুষই জানে না যে আসলে ক্রস ব্রিড কাকে বলে। ধরুন ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে বারবারির আমরা ব্রিডিং করালাম, তার যে বাচ্চা আসবে তাকে বলা হবে বারবারির ক্রস। বিটেলের সঙ্গে সিরোহির ব্রিডিং করালাম, তার যে বাচ্চা আসবে তাকে বলা হবে বিটেল ক্রস। তো এইটাই হচ্ছে ক্রস ব্রিড। ক্রস ব্রিড আর মিক্স ব্রিডের মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে। আর আমাদের পশ্চিমবঙ্গে যে আমরা সংকর প্রজনন করাবো, ধরুন আমাদের পশ্চিমবঙ্গের যে ব্রিডটি আছে ব্ল্যাক বেঙ্গল, এই ব্ল্যাক বেঙ্গলের জন্য যে ক্রস ব্রিডিং এর জন্য যে পাঁঠা আমরা নির্বাচন করব, সেই পাঁঠাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভালো জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন পাঁঠা কিন্তু পাওয়া যায় না। আমাদেরকে আনতে হয় কোথায়? ভিন রাজ্য থেকে, যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত জায়গা থেকে। সেখান থেকে আমরা ব্রিড নিয়ে আসি এবং তারপরে সেটাকে ক্রস ব্রিডিং এর জন্য ব্যবহার করে থাকি। তো এটার কারণেও কিন্তু পশ্চিমবঙ্গে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে, যে ভালো পাঁঠা তারা পাচ্ছেন না। ভালো পাঁঠা আমরা কাকে বলবো? যার জিনগত বৈশিষ্ট্য ভালো, যার বাবা মায়ের পরিচয় ভালো, যার মা দুটো বা তিনটে করে বাচ্চা দিত, দুধের উৎপাদন ভালো ছিল, গ্রোথ রেট ভালো ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল। তো তার যে ছেলে হবে তাকে যদি আমরা পাঁঠা নির্বাচন করি, তাকে আমরা ভালো পাঁঠা বলে থাকি। অতএব ক্রস ব্রিডিং এর জন্য ভালো পাঁঠা না পাওয়ার কারণে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। জাত উন্নয়ন, আপব্রিডিং। তো প্রজননের অনেকগুলো প্রক্রিয়া আছে বা অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে? যেমন পিওর ব্রিডিং, ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের ব্রিডিং করালাম, সেটাকে পিওর ব্রিড বলা হয়। বারবারির সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের ব্রিডিং করালাম, সেটাকে ক্রস ব্রিডিং বলা হবে। এবারে সেই যে ক্রস ব্রিডিং এর যে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে, তাদের মধ্যে যদি ব্রিডিং হয়, সেটাকে আবার বলা হবে মিক্স ব্রিডিং। এরকমই প্রজননের আরো পার্ট আছে, যেটাকে বলা হয় আপব্রিডিং। আপব্রিডিং মানে হচ্ছে জাত উন্নয়ন, বা আমাদের যে জাতটা আছে পশ্চিমবঙ্গে ব্ল্যাক বেঙ্গল, সেই জাতের মধ্যে একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে বাচ্চা উৎপাদন ভালো, দুধের উৎপাদন কম। আমরা এটাকে যদি ঠিক করতে চাই, তাহলে যে সমস্ত জাতগুলোর দুধের উৎপাদন ভালো তাকে আগে আমাদেরকে নিয়ে আসতে হবে, তবে এটা ঠিক হবে। তো দুধের উৎপাদন ভালো হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে বারবারি এবং জাকরানা, এই দুটো ব্রিড মোটামুটি মধ্যম আকারের। তো এদের মধ্যে যে কোনো একটা ব্রিডারকে আমরা যদি সিলেক্ট করি এবং ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে যদি আমরা প্রজনন করাই, তাহলে এর যে সমস্যাটা ছিল দুধের উৎপাদন কম হওয়ার, বা এই যে সমস্যাটা, এটাকে কিন্তু আস্তে 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 ঠিক করা যায়। যেমন ধরুন বারবারির ব্রিডার আর ব্ল্যাক বেঙ্গলের আপনার হচ্ছে ফিমেল, এই দুটোর মধ্যে যখন ক্রস হবে, তাদের যে বাচ্চাগুলো আসবে তাদেরকে আমরা বলবো F1 জেনারেশন, ফিলিয়াল জেনারেশন 1। এই দুটো F1 মেল এবং F1 ফিমেলের সঙ্গে যখন আমরা ব্রিডিং করাবো, তার যে বাচ্চা আসবে তাদেরকে বলা হবে F2 জেনারেশন বা ফিলিয়াল জেনারেশন 2। এরকম দুটো F2-র মধ্যে, মেল ফিমেলের মধ্যে যখন আমরা ব্রিডিং করাবো, তখন যে জেনারেশন আসবে তাকে বলা হবে F3 জেনারেশন। এইভাবে F5 ফিলিয়াল জেনারেশন 5 পর্যন্ত এটাকে নিয়ে যাওয়া যায়। এবং এই যে সমস্যাটা ছিল ব্ল্যাক বেঙ্গলের মধ্যে, এটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করা যায়। তো জাত উন্নয়ন সম্পর্কেও প্রপার নলেজ না থাকার কারণে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। তো একটা জাতকে, অনুন্নত জাতকে আপনি যদি উন্নত করতে চান, আগে আপনাদের সমস্ত ব্রিডের যে ক্যারেক্টারিস্টিক আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেটাকে আপনাকে আগে জানতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের অনেক খামারি থাকেন, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের বা যে কোনো ভারতবর্ষের যে ক্রেতারা থাকে, যে
কাস্টমাররা থাকে তাদের যে কোনো জিনিস কেনার বা বাইং যে একটা চিন্তা ভাবনা থাকে, কেনার যে একটা চিন্তা ভাবনা থাকে যে কোনো জিনিস কেনার, যে সব থেকে সস্তা এবং সব থেকে ভালো, সবচেয়ে আচ্ছা সবচেয়ে সস্তা। তো এই যে একটা থিঙ্কিং, এই যে একটা চিন্তা ভাবনা, সেটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে তারা। অতএব যখনই তারা ছাগল কিনতে আসে, আমাদেরও ফার্মে প্রায় প্রতিনিয়ত প্রত্যেক দিনই লোক আসে, সবাই চায় যে যে কোনো জায়গা থেকে যেন আমরা সস্তায় ছাগলগুলো পেয়ে যাই, এবং সস্তার ছাগল নিয়ে যে ফার্মিং শুরু করে দেয়, এবং সেখানে কিন্তু তারা লসের সম্মুখীন হন। ভালো মা ছাগল আপনি কোনোদিনও সস্তায় পাবেন না, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। একটা ফার্মে একটা ব্রিডারই হচ্ছে তার ভবিষ্যৎ। কারণ যখনই প্রজনন হয় তখন কি হয়, যে মেল যে ব্রিডার থাকে তার 50 থেকে 65-70% পর্যন্ত তার জিনগত বৈশিষ্ট্যগুলো তার ছেলে বা মেয়ের মধ্যে কিন্তু আগামী প্রজন্মে চলে আসে। অতএব আপনি যদি ফার্মে ভালো জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন পাঁঠা না রাখেন বা ভালো ব্রিডের পাঁঠা না রাখেন, তাহলে কিন্তু আপনার কোনোদিনও ফার্ম সাকসেস হবে না। অতএব আপনাকে পাঁঠা নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র চোখে দেখে নির্বাচন করলে হবে না, বা দৃশ্যমান বৈশিষ্ট্য দেখে নির্বাচন করলে হবে না, তার জিনগত বৈশিষ্ট্য দেখেও তাকে নির্বাচন করতে হবে। একটা পাঁঠা তার বয়সের সঙ্গে তার এজ বা তার যে শারীরিক যে ওজন সেটা কত আছে, তার বাবা মায়ের কি পরিচয় ছিল, তার মা কটা করে বাচ্চা দিত, কিরকম দুধ হতো, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিরকম, তো সমস্ত কিছু দেখেই আপনাকে কিন্তু পাঁঠা নির্বাচন করতে হবে। অর্থাৎ পাঁঠা নির্বাচন সম্পর্কে যদি জ্ঞান না থাকে, সেখানেও কিন্তু আপনার খামারটি বন্ধ হয়ে যেতে পারে। তো ভালো মা ছাগল বা ভালো ছাগল যেটা ফার্মের জন্য আপনি ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনাকে চিনতে হবে যে কি কি দেখে আমি ছাগলটা কিনতে পারি। আর আমাদের ফার্মে যারা নতুন কাস্টমার আছে, আমরা দেখেছি লক্ষ্য করে, তারা দেখেন যে ছাগল যেন মোটা সোটা হয়, ঠিক আছে, তার স্কিন যেন শাইনিং থাকে, আর তার ওজন যেন বেশি হয়। সাধারণত ক্ষেত্রে এই সমস্তগুলোই নতুন কাস্টমাররা বা নতুন খামারিরা দেখেন, এবং সেখানেই তারা ছাগল পছন্দ করেন। আর যারা পুরনো খামারি থাকেন, 2 বছর 4 বছর ধরে ফার্ম করে আসছেন, তারা কি দেখেন যে তারা বাচ্চা কটা দিয়েছিল আগে, কিরকম দুধ হয়েছিল, কতদিন ছাড়া ছাড়া হিটে আসে, সেই ছাগলটার বাচ্চা দেওয়ার পরে কিরকম দুধ হয়, 2 মাস পরে বা 1.5 মাস পরে কিরকম দুধ হয়। তো এগুলো পুরনো খামারিরা অনেকেই প্রশ্ন করে তবে কিন্তু ছাগল কিনে নিয়ে যান। আর নতুন খামারিরা আসেন, দেখেন যে তাদের হেলথ কেমন আছে, মোটা সোটা দেখে কিনে নিয়ে যান। সেখানে তাদের খামারে গিয়ে সেই ছাগলগুলো সময় মতো হিটে আসে না, ঠিকঠাক ভাবে বাচ্চা দেয় না, হয়তো একটা বাচ্চা দিল আর হিটেই এলো না, এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু হয়, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক খামার বন্ধ হয়ে যায়। অর্থাৎ কি বলবো, ভুল ধারণা মানুষের যে যে কোনো ট্রেডারের কাছ থেকে ছাগল কিনলেই আমাদের ফার্মটা সাকসেস হয়ে যাবে। তো এই করে কিন্তু অনেক খামার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন প্রতিবেদন দেখে, বিভিন্ন কম দামে ছাগলের যে প্রতিবেদনগুলো দেখানো হয়, সেখানে দেখে মানুষ যারা একদম নতুন, তারা তো অত কিছু জানে না, ছাগল কিনে নিয়ে আসে এবং সেখানে প্রোডাকশন পায় না, এবং আস্তে আস্তে আপনার যে খামারটা থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আপনি যদি মাংসের জন্য কোথাও ছাগল কিনছেন, আপনি যে কোনো জায়গা থেকে কিনুন, আমি তো বলবো সব থেকে বেস্ট জায়গা হচ্ছে মাংসের জন্য, সেটা হচ্ছে হাট বা উইকলি মার্কেট। তো আপনি যখনই মাংসের জন্য কিনবেন, আপনি উইকলি মার্কেট থেকে কিনুন বা যে কোনো ট্রেডারের কাছ থেকে কিনুন, কোনো আপত্তি নেই। কিন্তু যখন আপনি ফার্মের জন্য ছাগল কিনবেন, আপনি আগে 100 বার চিন্তা ভাবনা করবেন আমি কার কাছ থেকে ছাগলটা কিনছি,
এবং ভবিষ্যতে সে আমাদেরকে কি কি গাইড করতে পারে, ছাগল সম্পর্কে তার কি ধারণা আছে, সেই বিজনেসের সম্পর্কে সে কতদিন তার সঙ্গে জড়িত, মেডিসিন সম্পর্কে তার কি ধারণা আছে, সমস্ত কিছু এভরিথিং সেই বিজনেস সম্পর্কে সে কতদিন তার সঙ্গে জড়িত আছে, এই সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে তবে আপনি তার কাছ থেকে পারচেস করবেন। তাহলে আপনি কি হবে যে আপনার ইন ফিউচার যে কোনো ভবিষ্যতে প্রয়োজন হতেই পারে আপনার ছাগলের চিকিৎসার জন্য। সারাদিনে যদি 500 ভিডিও আসে তার মধ্যে হয়তো 2টো বা 4টা আমাদের কাস্টমার থাকে যারা আমাদের কাছ থেকে ছাগল কিনে নিয়ে গেছেন, কিন্তু অন্য ছাগলের ভিডিও পাঠাচ্ছেন চিকিৎসার জন্য। আর বাকি প্রায় 490টা ভিডিও আছে যাদেরকে আমরা চিনি না, জানি না, তারা আমাদের হয়তো সাবস্ক্রাইবার বা ভিডিও দেখেছে, সেখান থেকে নাম্বার নিয়ে তাদের ছাগলের চিকিৎসার জন্য ভিডিও পাঠান। তো প্রত্যেককেই আমরা কিন্তু গাইড করে দিই, মেডিসিন বলে দিই, কিন্তু সমস্যা একটাই থাকে যে আমরা যে সমস্ত চিকিৎসাগুলো বলে দিই তারা কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারেন না। আমাকে কেউ যদি বলে যে এই ছাগলটার জ্বর হয়েছে, ঠিক আছে, একে মেলক্সিকাম আইভি দিয়ে দাও 3 ml, আর আইসোফ্লুড 1 ml দিয়ে দাও, ট্রাইভিভেট 3 ml দিয়ে দাও, আর যদি খাওয়া দাওয়া বন্ধ করছে তাহলে একটা আইভি ফ্লুইড দিয়ে দাও, আর ব্যালেন্সল পাউডার খাইয়ে দাও, একটা রুমেন এফএস ট্যাবলেট। এরকম করে যখন আমরা চিকিৎসাগুলো বলে দিই তো তাদের মাথার উপর দিয়ে চলে যায়, চিকিৎসা করতে পারে না, ছাগল মারা যায়। তো এই ধরনের মানে আগেই যেটা আমরা আলোচনা করলাম যে প্রশিক্ষণ নিয়ে ফার্ম করতে হবে। প্রশিক্ষণ যদি আপনি নিয়েছিলেন তবে আমরা যে চিকিৎসাটা বললাম এটা হট করে আপনার মাথায় আপনি ক্যাচ করতে পারবেন, সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন, তো সেখানে আপনার ছাগল কিন্তু বেঁচে যাবে। অতএব আমি এটা মনে করি যে যে কোনো ট্রেডার বা যে কোনো ব্যবসায়ী বা যে কোনো লোকের কাছে আপনি যদি ছাগল কিনছেন ফার্মের জন্য, মাংসের জন্য আপনি যেখান থেকে ইচ্ছা কিনুন, কোনো সমস্যা নেই, কিন্তু ফার্মের জন্য যখন কিনছেন, একটা ফার্ম শুরু হয়েছে মানে আস্তে আস্তে সেই ফার্মে সমস্যা আসবে, সেই সমস্যার আপনি সম্মুখীন হবেন, তার সমাধান বের করবেন, তারপরে আপনার সেখানে মনোবল বাড়বে, তবে সেখানে মজা লাগবে। একটা অনেক বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু বা ওয়েদার। আমরা রাজস্থানে দীর্ঘদিন থেকেছি, সেখানে ছাগল পালন আপনাদেরকে দেখিয়েছি গ্রামে গ্রামে ঘুরে। তো সেখানকার শুষ্ক আবহাওয়ার কারণে এবং মাটিতে বালির পরিমাণ বেশি হওয়ার কারণে এবং প্রচন্ড রোদের তাপমাত্রা থাকার কারণে কিন্তু সেখানে ছাগল পালনটা খুব ভালোভাবে সাকসেসফুলি তারা করতে পারছেন। এবং তার পাশাপাশি প্রচুর জমিতে তারা বিভিন্ন ধরনের দানা শস্যর পাশাপাশি সবুজ খাবারেরও কিন্তু যোগান ছাগলকে দিতে পারছেন, কারণ সেখানে প্রচুর পরিমাণে জমি আছে, এক একজনের প্রচুর প্রচুর জমি আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের যে জলবায়ু বা আবহাওয়া, এখানে কিন্তু কখন কি হবে কেউ কিন্তু জানে না। যেমন এখন শীতকাল চলছে, হঠাৎ করে কাল থেকে হয়তো নিউজ চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে আগামী 3 দিনের মধ্যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা 7 দিন ধরে টানা বৃষ্টি। বর্ষাকালে তো সমস্যা লেগেই থাকে, কিন্তু এমনিতেও সারা বছর কিন্তু এই নিম্নচাপ, এই ঘূর্ণিঝড়, এই বৃষ্টি, এগুলোর কারণে কি হয়, ছাগল হচ্ছে আপনার শুষ্ক আবহাওয়া পছন্দ করে এবং উঁচু জায়গা পছন্দ করে। আপনি ছাগলকে কোথাও যদি ছেড়ে রাখেন, সেখানে যদি কোনো একটা উঁচু জায়গা থাকে, দেখবেন ছাগল সেই উঁচু জায়গাতে উঠে বসে আছে। আর আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ খামারিরা কি করেন, যে ছাগলকে মাটিতে রাখেন, মাটিতে যখনই তারা থাকবে তখন যখন এই আবহাওয়ার যে পরিবর্তন হবে, এই কোনো সময় নিম্নচাপ বা বৃষ্টি বা টানা, ছাগলকে আপনি সে ঘর থেকে বা গোয়াল ঘর থেকে বা শেড থেকে বের করতে পারছেন না, তখন কি হবে, ছাগলের ওই এক জায়গায় যে ভিজে স্যাঁতসেঁতে যে ভাব, সেখান থেকে তাদের কি হয়, আরটিআই, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বা শ্বসনতন্ত্রের যে সংক্রমণ হয়, সেখান থেকে ছাগলগুলো আস্তে আস্তে, নতুন খামারিরা বুঝতে পারেন না, রোগ নির্ণয় করতে পারেন না, সেখান থেকে আস্তে আস্তে মারা যায়। তো পশ্চিমবঙ্গের আবহাওয়া একটা বিরাট চ্যালেঞ্জ এই গোটারি সেক্টরের ক্ষেত্রে।
কোনো স্পেশাল কোনো ফিড যেটা আমরা কম দামে পাবো বা খামারিরা কম দামে পাবেন, এরকম কোনো খাবার কিন্তু অ্যাভেলেবেল নেই, যেটা একটা অনেক বড় কারণ বলে আমি মনে করি। কারণ যে কোনো লাইভ স্টক বিজনেসে ফিডের রোল হচ্ছে সব থেকে বড়। মানে সেই সমস্ত প্রাণীগুলো বা অ্যানিমেলগুলো কি খাবে সারা বছর, সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, যেটা খুবই চ্যালেঞ্জের ব্যাপার এই পশ্চিমবঙ্গে। কারণ আমরা দেখেছি রাজস্থানে যেভাবে অ্যাভেলেবেল, খুবই সহজভাবে আপনি বাদামের যে হয়, বাদাম গাছকে কেটে কেটে ছোট করে যে শুকনো করে রাখা হয়, সেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটাকে মুমফলি কা ভুসি বলে হিন্দিতে। গোয়ারের ভুসা এক ধরনের গাছ হয়, গোয়ার নামে এক ধরনের গাছ হয়, ছোট ছোট ডালের দানা শস্য তার ভিতরে থাকে। তো সেই গোয়ার চাষ করা হয় ছাগলের জন্য। প্লাস সারা বছরের যে গম, বাজরা, ভুট্টা, এই ধরনের যে চাষগুলো হয়, সেখান থেকে উচ্ছিষ্ট যে গাছগুলো তাদেরকেও চাপ কাটার মেশিনে কেটে গরু ছাগলের জন্য ব্যবহার করা হয়। তো গম গাছ, গম ঝেড়ে নেওয়ার পরে গমের যে গাছটা, সেটাকেও ভুসা বা ভুসি বানিয়ে বা বানিয়ে ছাগলের জন্য স্টোর করা হয়। তো এই সমস্ত খাবারগুলো কিন্তু 4 টাকা, 5 টাকা, ম্যাক্সিমাম 7 টাকা পার কিলোতে অ্যাভেলেবেল পাওয়া যায়, যেটা ছাগল পালনের ক্ষেত্রে বা পশুপালনের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে তাদেরকে। আর আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো সুবিধা নেই। আমাদের এখানে ধান চাষটাই বেশি হয়। ধান চাষটা বেশি হওয়ার কারণে কি হয়, ধানের যে খড়, সেটা ছাগলের জন্য একদমই ভালো নয় বা উপযুক্ত নয়। যখনই আপনি একটা দুটো ছাগলকে খাওয়াচ্ছেন খড়, তার সঙ্গে খড় তো ছাগল এরকম সরাসরি খায় না, খড়কে প্রসেস করতে হয়। অনেকে ইওমেসে করেন, অনেকে আবার খড়কে ভিজিয়ে রেখে তার সঙ্গে ভুসি, দানা, লবণ, চিটাগুড় ইত্যাদি দিয়ে মিক্স করে ছাগলকে দিলে সে ছাগল সেই সমস্ত দানা খাবারের বা চিটাগুড়ের লোভে সেগুলোকে খেয়ে নেয় বাধ্য হয়ে। তবে আপনি সরাসরি যদি খড় কেটে শুকনো খড় ছাগলকে দেন, কিন্তু কোনো ছাগলই খাবে না। তারপরে তার হেলথেরও প্রবলেম আসে শুকনো খড় যদি সরাসরি ছাগলকে খাওয়ানো হয়। তো কম দামে কোনো খাবার যেটা ছাগল ফার্মের জন্য স্পেশালি তৈরি হয়েছে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নয়। তবে আমরা চাইলে এটাকে নিজেদের জমিতে চাষ করতে পারি। আপনারা গম লাগান, গোয়ার লাগান, হ্যাঁ, বাদাম গাছ লাগান, ভুট্টা লাগান, বিভিন্ন ধরনের যে খাবার, আপনি ধনচে লাগিয়ে তাকেও করে রাখতে পারেন। তো এই কারণটাও কিন্তু অনেক বড় একটা কারণ, যে কম দামে সহজলভ্য কোনো খাবার যেটা ছাগলের জন্য পুষ্টিকর হবে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না। যে কোনো বড় বড় ইন্ডাস্ট্রি বলুন, যে কোনো বড় সেক্টর বলুন, শ্রমিক ছাড়া বা লেবার ছাড়া কোনোদিনই কিন্তু সফল হতে পারে না। আমি যদি একা বলি আমি 10টা ফার্ম চালাবো, কোনোদিনই সম্ভব হবে না। ফার্মের হয়তো আমি ম্যানেজমেন্টটা করে দিতে পারবো বা চিকিৎসাটা হয়তো বলে দিতে পারবো, কিন্তু সেটাকে করতে হলে কিন্তু কারো না কারো হেল্প দরকার। তো লেবারের যে সমস্যা হয় প্রত্যেকটা কমার্শিয়াল বা বাণিজ্যিক ছাগলের খামারের ক্ষেত্রে একটা বড় সমস্যা। এবং প্রচুর স্টুডেন্ট আমার আছেন যারা এখন ডাক্তারি করে তাদের রুজি রোজগার করছেন, আর তারা পার্মানেন্টলি কোনো ফার্মে 24 ঘন্টা থেকে কাজ করার জন্য নারাজ। কারণ তারা ফিল্ডে ঘুরেই সারাদিনে 500 থেকে 600, কেউ কেউ 1000 টাকাও রোজগার করে নিচ্ছেন। সর্বনিম্ন একটা কোথাও গেলে 200 টাকা ভিজিট তাদের অবশ্যই দিতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে লেবারের সমস্যা ছাগল ফার্মের ক্ষেত্রে সব দিনই থাকে। ছাগল চিরদিনই একটা বদনামের বিষয় হয়ে এসছে। ছাগল যে শব্দটা বা গোটারি ইন্ডাস্ট্রিটা এমনিতেই বদনামের একটা নাম। মানে যত বড়ই আপনি এই ইন্ডাস্ট্রিতে যত টাকারই মালিক হয়ে যান বা যত বড়ই বিজনেস করুন, সেই একটা বদনাম থাকে যে দূর ছাগলওয়ালা। তো এই কথাটা শুনে আগামী যে প্রজন্ম বা নেক্সট যে জেনারেশন আসছে আমাদের পশ্চিমবঙ্গে,
বা ভারতবর্ষে বা পৃথিবীতে যাই বলুন, কোনো বাবা মাই চাইবে না যে তার ছেলে পড়াশোনা করে ছাগল খামারি হোক। সেম আমারও বাবা মা কোনোদিনও চাইতো না যে আমি পড়াশোনা করে ছাগলের লাইনে আসি বা ছাগল ব্যবসা করি। এটা আমাদের একটা ভালোবাসা বা একটা শখ থেকে আস্তে আস্তে আমরা এই লাইনে এসেছি। তো বিষয়টা হচ্ছে, আগামী প্রজন্মতে যে সমস্ত ছেলেরা তৈরি হচ্ছে, তারাও এই সেক্টরে কোনোদিনও কাজ করার চিন্তা ভাবনা মাথায় থাকবে না। যখন কোনো চাষিবাসি ঘরের ছেলে পড়াশোনা করেছে বা কাজ পাচ্ছে না বা বিয়ে শাদী করে নিয়েছে, সংসার চালানোর জন্য কোনো তাদের হাতে কাজ নেই, বাধ্য হয়ে তারা ছাগল ফার্মে কাজে আসে। কিন্তু কোনো ব্যক্তি আজ অবধি আমি দেখলাম না যে ছোট থেকে পড়াশোনাই করছে যে আমি বড় হয়ে একজন ছাগল খামারি হব। এটা একটা বড় বিষয়, চিন্তার একটা বিষয়। কেউ যদি ছোট থেকে পড়াশোনা করে চিন্তা ভাবনা করে যে আমি আগামী দিনে এই গোটারি সেক্টরেই থাকবো, গোটারি সেক্টরটাকে ডেভেলপ করব, আমার মনে হয় নেক্সট জেনারেশন এই গোটারি সেক্টরে অনেক কিছু দেখতে পাবে। আমাদের পশ্চিমবঙ্গে গোটারি সেক্টর নিয়ে অনেকেই কাজ করেন, দীর্ঘদিন আগে থেকেও করেন, এখনো করে যাচ্ছেন, আগামী দিনে হয়তো করবেন। তো অনেকেই প্রশিক্ষণে আসে প্রশিক্ষণ নিতে। কেউ কেউ আসে সার্টিফিকেটের লোভে, যে একটা সার্টিফিকেট পেলে আমাদের লোন পাস হয়ে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে ম্যাক্সিমাম লোক ট্রেনিংটা নিতে আসেন। খুবই কম লোক আসেন যারা ছাগল পালনটাকে মানে ছাগল পালন করে সফল হবেন এই চিন্তা ভাবনা নিয়ে যারা আসেন, তারাই আগামী দিনে গিয়ে একজন প্রকৃত খামারি হতে পারেন। সম্প্রতি আমার কাছে একজন মাদ্রাসার শিক্ষক, নাম হচ্ছে নাজিবুল গায়েন, উনি এক জায়গায় প্রশিক্ষণ নিয়েছিলেন, ৬,০০০ টাকা ফিস দিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো কিছু শিখতে পারেননি। তো উনি অবশেষে আমাদের কাছে আসেন প্রশিক্ষণের জন্য এবং অনুরোধ করেন যে 50% ডিসকাউন্ট যেন আমাকে দেওয়া হয়, যেহেতু আমি একজন মাদ্রাসার শিক্ষক, আমার বেতন ৬,০০০ টাকা মাত্র। তো তার অনুরোধে আমরা তাকে ৩,০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের ফার্মে 3 দিন থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে মাত্র ৩,০০০ টাকায় ওনাকে প্রশিক্ষণ দিয়েছি। এবং আগামী দিনে গিয়ে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরে উনি বেশ কয়েকটা ছাগলের চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে ভিডিও পাঠিয়েছিলেন, সেখানেও হেল্প করা হয়েছে। নিয়মিত আমাদের একটা গ্রুপ থাকে প্রতিটা প্রশিক্ষণের, যারা প্রশিক্ষণ নিয়ে যান, তো সেখানে যোগাযোগ হলেও সেখান থেকেও প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা হেল্প করে থাকি। প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার ধরে তাদের নাম্বার আমাদের কাছে সেভ থাকে। তো এই হেল্পটা আমরা তাদেরকে লাইফ টাইম ফ্রি, সারা জীবন তাদেরকে ফ্রিতে আমরা দিয়ে যাই, যতদিন তারা ছাগলের লাইনে কাজ করবেন ততদিন। তো এই যে একটা গাইডলাইন, এই গাইডলাইনটা যদি না থাকে বা কেউ যদি না দিচ্ছে, তাহলে সে ভুল করছে। অবশ্যই এটা আপনাদেরকে দিতে হবে। তো সঠিক গাইডলাইনের কারণেও কিন্তু পশ্চিমবঙ্গে অনেক ছাগল খামার বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা অনেক বড় কারণ। আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করুন, 1 কোটি টাকাও যদি ইনভেস্টমেন্ট করে দেন, আপনাকে নিজেকে কিন্তু ছাগলের সঙ্গে থাকতে হবে, সময় দিতে হবে। সর্বনিম্ন 5-6 ঘন্টা প্রত্যেকদিন ফার্মে আপনাকে সময় দিতে হবে। আপনার ছাগল আপনি যখন একবার চোখ এদিক থেকে ওদিক ঘোরাবেন, কোন ছাগলটা কম খেয়েছে, কোন ছাগলটা অসুস্থ আছে, কোন বাচ্চাটা দুধ খায়নি, কোন ছাগলটা বেশি খেয়ে নিয়েছে, কোন ছাগলটা জল খেতে চাইছে, কোন ছাগলটার একটু মাল্টিভিটামিন দেওয়ার প্রয়োজন আছে, কোন ছাগলটা হিটে এসছে তাকে ব্রিডিং করাতে হবে, কোন ছাগলটাকে মারপিট করছে বেঁধে রাখতে হবে, কোন বাচ্চাটাকে বেশি দুধ খেতে দেওয়া যাবে না, কোন বাচ্চাটাকে একটু
আপনার পায়খানা করছে ওষুধ দিতে হবে, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলো শুধুমাত্র মালিক পক্ষেরই চোখে পড়বে। কোনো শ্রমিক বা কোনো লেবার, আপনি যত টাকাই বেতন দিয়ে রাখুন, আপনার ফার্মে সে তার একটা বাঁধা ধরা যেরকম কাজ থাকে, যে আমাকে এই সময় খেতে দিতে হবে, এই সময় এ করতে হবে, এই সময় সে করতে হবে, সে ততটাই করবে। কিন্তু নিজের জিনিসের প্রতি যে নিজের একটা মায়া থাকে, সেটা মালিক পক্ষেরই থাকে বা মালিকেরই থাকে। অতএব মালিককে ফার্মে সময় দিতে হবে। একটা লাইভ স্টক বিজনেস তখনই সফল হবে যখন পরিবারের অনেকজন মিলে সেখানে ইনভলভ থাকবে। হয়তো আপনি কোনো কাজ করছেন বা আপনি কোনো বড় বিজনেসম্যান, আপনার অবর্তমানে বা আপনি যখন থাকবেন না, আপনার হয়ে আপনার ভাই থাকলো বা আপনার বাবা থাকলো বা আপনার ওয়াইফ থাকলো বা আপনার ছেলে থাকলো ফার্মে, যে কোনো একটা মালিক পক্ষকে সবসময় কিন্তু থাকতে হবে এবং হেল্প করতে হবে। ছাগলের খামারের ক্ষেত্রে কিন্তু অনেক লোকেরই প্রয়োজন হয়, সারাদিনের 24 ঘন্টায় তাদের পেছনে সময় দিতে হয়, বিশেষ করে ব্রিডিং ফার্মের ক্ষেত্রে। তো পরিবারের যদি হেল্প না থাকে সার্বিকভাবে, সেখানে কিন্তু আপনার ফার্ম কোনোদিনও সাকসেস হবে না। আমরা অনেক খামারিকেই দেখেছি, নতুন খামারিরা যারা থাকেন তারা কি করেন, কোথাও কোনো ফার্ম বন্ধ হয়েছে বা কোনো জায়গায় একসঙ্গে অনেকগুলো ছাগল কম দামে পেয়েছেন, তো সেই সমস্ত ছাগলগুলোকে একসঙ্গে কিনে নিয়ে ফার্মে ঢুকিয়ে দেয় এবং সেখানে কি হয়, 10টা ভালো ছাগলও থাকে, 10টা খারাপ ছাগলও থাকে, 10টা কোনো রোগে আক্রান্ত ছাগলও থাকে। এই করে কিন্তু অনেক ছাগলের খামার কিন্তু নষ্ট হয়ে যায়। কিছু খারাপ ছাগলের জন্য কিছু ভালো ছাগলও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এই ভুলটা আমার মতে না করাই ভালো। একটা সফল খামারির উচিত বা একটা নতুন খামারির উচিত, যেখান থেকে ছাগল কিনবেন অল্প অল্প করে কিনুন, 2টা 5টা 10টা, ম্যাক্সিমাম 20টা বা 25টা 30টার বেশি ছাগল কোনোদিনও একসঙ্গে কিনবেন না। অনেক খামারি আছেন, আমরা দেখেছি একসঙ্গে একদিনে 100টা ছাগল, কেউ 50টা ছাগল কিনে নিয়ে এসছেন। তো যত বেশি ছাগল আপনি কিনবেন তত বেশি রিস্কে আপনি থাকবেন, কারণ এই ব্যবসাটা হচ্ছে পুরোটাই রিস্ক। লাইভ স্টক মানেই হচ্ছে রিস্ক। তো অল্প অল্প করে কিনুন। আপনার ক্যাপাসিটি যদি ফার্মের 500 ছাগলের থাকে বা 100 ছাগলের থাকে, সেখানে আপনি 10টা 20টা 10টা 20টা করে প্রতি 1 মাস অন্তর অন্তর কিনুন, তাকে কোয়ারেন্টাইন করুন, তাকে ভ্যাকসিন করুন, তারপরে তাকে মেন শেডে তুলুন। এটাই হচ্ছে নিয়ম। প্রচুর পরিমাণে বাচ্চা তাদের ফার্মে মারা যায়, বাঁচাতে পারেন না। তো এর পেছনেও কিছু কারণ আছে, সে কারণগুলোকে আপনাদেরকে জানতে হবে। আপনি কোন সময়ে ব্রিডিং নিচ্ছেন, বাচ্চাটা কোন সময় হচ্ছে, আপনাকে হিসেব করতে হবে। আপনি যদি জানুয়ারি মাসে ব্রিডিং নিচ্ছেন, তাহলে বাচ্চা কোন সময় হবে আপনাকে 5 মাস হিসেব করতে হবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে। তো মে, জুন, জুলাই এই মাসটা মোটামুটি ঠিক আছে, কিন্তু যদি আপনি বর্ষাকালে বাচ্চা নিচ্ছেন বা শীতকালে, প্রচণ্ড শীতে ডিসেম্বর জানুয়ারিতে যদি বাচ্চা নিচ্ছেন, সেখানে বাচ্চার এক্সট্রাভাবে আপনাকে কেয়ার করতে হবে। বাচ্চার কি কি রোগ হয়, তাদের কি চিকিৎসা হয়, সেটাতে আপনাকে ভালো অভিজ্ঞতা রাখতে হবে, ভালো লোকের সঙ্গে পরিচয় রাখতে হবে যারা এই বিষয়ে অভিজ্ঞ। তো বাচ্চাকে যদি না বাঁচাতে পারেন, আপনার ব্রিডিং ফার্ম কিন্তু চলবে না, অটোমেটিক আপনার খামার বন্ধ হবে। যারা নতুন করে ছাগল পালন শুরু করেন, তাদের মাথায় থাকে যে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে। অতএব ছাগলকে যা ইচ্ছা খেতে দিলেই হবে, তারা তৈরি হয়ে যাবে, মার্কেটে বিক্রি করব, মুনাফা অর্জন করব। এই ধারণাটা কমার্শিয়াল বা বাণিজ্যিক ছাগলের খামারের ক্ষেত্রে কিন্তু ঠিক ধারণা নয়। যখনই আপনি কমার্শিয়াল ফার্ম করবেন, সেখানে আপনাকে স্বাস্থ্যবান ছাগল তৈরি করতে হবে, পুষ্টিসম্মত খাবার দিতে হবে এবং বিজ্ঞানসম্মতভাবে খাবার দিতে হবে, সায়েন্টিফিক ওয়েতে। একটা ছাগলের বা একটা অ্যানিমেলের শরীরে
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এসেন্সিয়াল মিনারেলস এবং জল, এই সমস্ত কিছুই যদি তার শরীরের মধ্যে যাচ্ছে তাহলেই সে স্বাস্থ্যবান তৈরি হবে, না হলে কিন্তু তৈরি হবে না। তো আপনাকে নলেজ রাখতে হবে আমি যেটা খাওয়াচ্ছি তার মধ্যে কি কি আছে যেটা ছাগলের শরীরে কাজে লাগবে। শুধুমাত্র কেউ যদি বলেন যে ঘাসের বা ধানের খড় দিয়ে আমি ছাগল পালন করব, হবে না। সবুজ খাবারেরও যেমন প্রয়োজনীয়তা আছে, দানা খাবারেরও প্রয়োজনীয়তা আছে, প্রত্যেকটা জিনিস শরীরের মধ্যে প্রয়োজন আছে। আমি শুধু যদি ভাত খাই হবে না, ভাতের সঙ্গে শাকসবজিও খেতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ফল ইত্যাদি খেতে হবে। তো ক্যালসিয়ামের জন্য দুধ খেতে হবে, প্রোটিনের জন্য মাছ খেতে হবে, ডাল খেতে হবে। তো শরীরে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে। বিজ্ঞানসম্মতভাবে আপনারা ছাগলকে খাওয়াবেন, তাহলে স্বাস্থ্যবান ছাগল তৈরি হবে, না হলে কিন্তু অস্বাস্থ্যবান ছাগল যদি আপনি তৈরি করেন আপনার মুনাফা অর্জন করতে পারবেন না, যার কারণে ফার্ম বন্ধ হবে। আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত নতুন নতুন খামারিরা আছেন, যারা 6 মাস 7 মাস 1 বছর 2 বছর ধরে ছাগল পালন করছেন, কিন্তু বুঝতে পারছেন না যে আমি খাসি কোথায় বিক্রি করব, পাঁঠা কোন সময় কোথায় বিক্রি করব, মা ছাগলের কিভাবে মার্কেটিং করব, বাচ্চাদের কিভাবে মার্কেটিং করব। তো মার্কেটিং নিয়ে একটা পশ্চিমবঙ্গে প্রায় প্রশ্ন ওঠে, তো সে বিষয়ে আমাদের ভিডিও আসবে। তো ভিডিওগুলো এই জন্যই আমাদের চ্যানেলে এখন আসছে না, তার কারণ হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করা হয়, কমসে কম 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে একটা ভিডিওতে। আর আমাদের পশ্চিমবঙ্গে কোনো খামারই 30 মিনিটের বেশি কোনো ভিডিও কিন্তু দেখতে চায় না। আর একটা 2-3 ঘন্টার ভিডিও তৈরি করতে 5-6 ঘন্টা সময় লাগে। অতএব যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা পুরো মার্কেটিং নিয়ে একটা ভিডিও বানাবো 2-3 ঘন্টার এপিসোড, যেটা আপনাদের কাজে লাগবে। তো কবে কোথায় কোন সময়ে কোন বয়সে ছাগল বিক্রি করতে হবে এ বিষয়ে আপনাদের নলেজ রাখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে পাঁঠারও ভালো চাহিদা আছে, তবে তাদেরও একটা সময় থাকে, যেমন কালী পুজো, দুর্গা পুজো, হোলির সময়, বিভিন্ন ক্ষেত্রে মনসা পূজার সময়। খাসিরও একটা চাহিদা থাকে কুরবানির আগে আগে, বা লগনসা যখন চলে, বিয়েবাড়ির মৌসুম যখন চলে, বা এই যে গেল 25শে ডিসেম্বর থেকে এখন জানুয়ারি মাস পুরো। মা ছাগলেরও একটা ডিমান্ড থাকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল অবধি, যখন নতুন খামারিরা ফার্মে ছাগল তোলে সেই সময়। আর বাচ্চার রিকোয়ারমেন্ট তো সারা বছরই থাকে। তো মার্কেটিং নিয়ে যখন আমাদের ভিডিও আসবে সেখানে আরো বিস্তারিত আলোচনা করব। এই ধরুন কোনো এক ব্যক্তি ইচ্ছা করলো যে আমি 20টা ছাগল দিয়ে শুরু করব, একাই সব কিছু করব। তারপরে শুরু করার পরে দেখা গেল বা সে বুঝতে পারলো যে ছাগল খামারে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম আছে, যার বা যেটা করা তার পক্ষে সম্ভব নয়। সেই কারণেও কিন্তু অনেক খামার বন্ধ হয়ে গেছে। 20টা ছাগল থাক বা 10টা ছাগল থাক বা 50টা ছাগল থাক, একটা ছাগলকে রুটিন অনুযায়ী কিন্তু তাদের কার্যক্রম ফার্মে চলতে থাকে। সকাল সকাল উঠে শেডের পর্দা তুলে দেওয়া, ছাগলকে শেড থেকে নামানো, তাদের খাবার দাবার দেওয়া, যদি গ্রেজিং ল্যান্ড থাকে সেখানে নিয়ে যাওয়া, নিয়ে আসা, দানা খাবার দেওয়া, অসুস্থ ছাগলের চিকিৎসা করা, শেড পরিষ্কার করা, খামার পরিষ্কার করা, বাসনপত্র ধোয়া, সন্ধ্যাবেলায় শেডে ছাগলকে তোলা, কোনো ছাগল যদি বাচ্চা দেয় সেখানে তার ম্যানেজমেন্ট করা, বাচ্চাকে দুধ খাওয়ানো থেকে শুরু করে 24 ঘন্টা ফার্মের পেছনে সময় দিতে হয়। এই অতিরিক্ত পরিশ্রমের কারণেও কিন্তু অনেক খামার বন্ধ হয়ে যায়। ছাগল বলুন, মুরগি বলুন, গরু বলুন, হাঁস বলুন, সেটা তখনই মাংসের জন্য ব্যবহার হয় যখন সে স্বাস্থ্যবান হয়। যদি কোনো ছাগল রোগা বা হাড় বেরানো থাকে, সেটা কোনো কসাইও কিনে না,
কোনো ফার্মারও কিনে না। তো আপনাকে স্বাস্থ্যবান ছাগল তৈরি করতে হবে। স্বাস্থ্যবান ছাগল তৈরি করার জন্য তাকে পুষ্টিকর খাবার বা স্বাস্থ্যসম্মত খাবার দিতে হবে। একটা মা ছাগল বছরে যদি 2 বার বাচ্চা দিচ্ছে, তার সঠিক পরিচর্যা, তার সঠিক যত্ন, তার শরীরের মধ্যে সঠিক ম্যাক্রো মিনারেলস, মাইক্রো মিনারেলস, পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস, দানা খাবার ইত্যাদি তাকে দিতে হবে। সেখানে যদি আপনি ঘাটতি রাখছেন, সেখানে আপনি স্বাস্থ্যবান ছাগল তৈরি করতে পারবেন না। আর যদি না পারছেন, সেখানে আপনি অটোমেটিক ফেল হবেন এবং আপনার খামার বন্ধ হবে। যারা নতুন খামারি আছেন তারা ফিড কনভারসেশন রেশিও বা এফসিআর সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। যেমন আমরা বলি যে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো এফসিআর হচ্ছে সাউথ আফ্রিকান বোরের, আর আমাদের ভারতবর্ষের মধ্যে যদি দেখেন তাহলে ছোট ব্রিডের মধ্যে সবথেকে ভালো এফসিআর হচ্ছে বারবারি ছাগলের, আর বড় ব্রিডের মধ্যে সবথেকে ভালো এফসিআর হচ্ছে সিরোহি ছাগলের। আর আমাদের পশ্চিমবঙ্গে এই দুটো প্রজাতি সাকসেসফুলি ভাবে করা যায়। আপনারা চাইলে এই দুটো ব্রিডের উপরে কাজ করতে পারেন। ফিড কনভারসেশন রেশিও বলতে সহজ ভাষায় আপনি কতটা খাওয়াচ্ছেন, ছাগল কতটা ওজন বৃদ্ধি করছে। অতএব এ সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে, আপনি কি করবেন, যে কোনো ব্রিড দিয়ে ছাগল পালনটা শুরু করবেন এবং সেখানে ওজন বৃদ্ধি হবে না। আর ছাগলের ওজন বৃদ্ধি হলে মাংসের বৃদ্ধি হবে, আর মাংস বৃদ্ধি হলে আপনার মুনাফা আসবে। অতএব এফসিআর সম্পর্কে আপনার কিন্তু নলেজ রাখা দরকার। তো কৃমিজনিত সমস্যা ছাগল খামারের ক্ষেত্রে বা গোটারি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সবথেকে বড় শত্রু বলে আমি মনে করি, বা প্রত্যেকটা সাকসেসফুল যারা পুরনো খামারি আছেন তারাও নিশ্চয়ই এই কথাটা গুরুত্ব দিবেন। কৃমি হচ্ছে এমনই একটা শত্রু যে আপনার লাভের উপরে সরাসরি হামলা করে। আপনি সারাদিনে ছাগলকে যে পরিশ্রম করলেন, যে খাবার দিলেন, যে দানা খাবার দিলেন, তার থেকে সে তার শরীরের মধ্যে যতটুকু রক্তের উৎপাদন করলো, কৃমিগুলা কিন্তু সেই রক্তের উপরে তাদের খাবার দাবার বা তাদের বংশবৃদ্ধি করে থাকে। ছাগলের ক্ষেত্রে কৃমি কিন্তু প্রচুর পরিমাণে হয়, পেটের ভেতরে হয়, পেটের বাইরেও হয়। এগুলো আপনাদেরকে জানতে হবে। এন্ডোপ্যারাসাইট, এক্টোপ্যারাসাইটস এই সম্বন্ধে বিস্তারিত যদি আপনার ধারণা থাকে, প্রপার যদি ডিওয়ার্মিং আপনি করেন বা কৃমিনাশক ওষুধ যদি আপনি ছাগলকে করেন এবং ছাগলকে যদি কৃমিমুক্ত রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনি সেখান থেকে লাভ বের করে আনতে পারবেন। ছাগলের যদি আপনার কোয়ালিটি থাকে, কাস্টমার আপনাকে খুঁজবে, আর যদি কোয়ালিটি না থাকে, আপনাকে কাস্টমার খুঁজতে হবে। আর কৃমি এতটাই বাজে জিনিস যে এটা রিসাইকেল হতে থাকে। একটা কোনো ছাগলের মধ্যে যদি কোনো অ্যাডাল্ট কৃমি থাকে, সে আবার ডিম পাড়বে, পায়খানার মধ্যে দিয়ে সেটা মাটিতে আসবে, মাটির মাধ্যমে দিয়ে বাচ্চার পেটে যাবে, বাচ্চার মাধ্যমে আবার এরকম ভাবে রিসাইকেল হতে থাকে। কুরবানির মার্কেট আপনাকে বুঝতে হবে। আপনি যে এলাকায় ফার্ম করছেন সেই এলাকার বা সারাউন্ডিং 10 কিলোমিটারে আপনার মুসলিম পপুলেশন কত আছে। আপনার সেই জেলায় বা সেই সারাউন্ডিং 10 কিলোমিটার এলাকায় যদি মুসলিম পপুলেশন 5000 হয় এবং সেখানে কতগুলো খামারি আছেন যারা কুরবানির জন্য খাসি তৈরি করছেন, সেগুলোকে আপনাকে হিসেব রাখতে হবে। এবং কতগুলো যারা কুরবানি দেয় এরকম কাস্টমার আছেন, যারা ছাগলকে কুরবানি দেয়, এরকম কাস্টমারের সংখ্যা কতটা হতে পারে সেটাও হিসেব করবেন। যদি দেখেন যে 5000 কাস্টমার আছে আর ছাগল উৎপাদন হচ্ছে 10,000, সেখানে কিন্তু মার্কেট আপনি পাবেন না। যদি সেখানে দেখেন 5000 কাস্টমার আছে কিন্তু ছাগল তৈরি হচ্ছে 4000, সেখানে কিন্তু আপনি ভালো দাম পাবেন। অতএব মার্কেটে ডিমান্ড যদি থাকে তবে আপনি দাম পাবেন, আর মার্কেটে যদি ডিমান্ডের থেকে
আমদানি বেশি হয়ে যায়। কাস্টমার যদি 10টা, সেখানে যদি খাসি মার্কেটে চলে আসে 100টা। এখন তো বাইরে বাইরে থেকেও, রাজস্থান থেকে, উত্তরপ্রদেশ থেকেও কুরবানির আগে আগে প্রচুর খাসি আসে। কলকাতা খিদিরপুরের ওখানে যে কুরবানির একটা স্পেশাল মার্কেট বসে খাসির, তো সেখানেও প্রচুর কাস্টমার এঙ্গেজ হচ্ছে। তো কুরবানি স্পেশাল টার্গেট করে কেউ যদি খামার করেন এবং ভাবেন যে প্রচুর পরিমাণে আয় করে নেওয়া যাবে, সেটাও কিন্তু একটা ভুল ধারণা। আপনার এলাকায় মোটামুটি আপনি সেল করে দিতে পারবেন, আপনার হাতে কাস্টমার আছে, এই ধরনের বা এই কোয়ান্টিটিতে আপনি করবেন। যদি আপনি দেখেন যে আমার আশেপাশে, আমার বন্ধু বান্ধব, আমার সারাউন্ডিং 10 কিলোমিটারে 50টা বড় খাসি বিক্রি করা আমার জন্য কোনো ব্যাপারই নয়, তাহলে আপনি 50টাই করবেন। আর সে জায়গায় যদি আপনি 150টা রেডি করে দেন, তাহলে আপনার কিন্তু সেইভাবে লস হবে না। আর খাসি পালনের ক্ষেত্রে কি হয়, লাভটা অনেকটাই কম থাকে। তো যখনই কোনো বিজনেসে লাভ আসা বন্ধ হয়ে যাবে বা লাভ থাকবে না, তখনই সেই বিজনেস অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া, ইউটিউবে ভিডিওগুলো দেখি, বিদেশে যে সমস্ত খামারগুলো খুব সাকসেসফুলি রান করছে, তাদের দেখবেন নিজস্ব গ্রেজিং ল্যান্ড আছে, প্রচুর বড় বড় একরের পর একর জমি, প্রচুর পরিমাণে গ্রেজিং ল্যান্ড আছে। তাদের ছাগল সেখানে গ্রেজিং করে, সবুজ খাবারের যে রিকোয়ারমেন্টটা তাদের থাকে সেটা সেখান থেকে পূরণ হয়। তার পাশাপাশি কিছু কনসেন্ট্রেটেড ফিড বা দানা খাবার তারা খায়। এইভাবে তাদের ছাগল পালন বিদেশে কিন্তু সাকসেসফুলি তারা করছে। বা আমরা রাজস্থান, ভারতবর্ষে যদি রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এই সমস্ত জায়গাগুলোতে দেখি, সেখানেও কিন্তু সাকসেসফুলি গোট ফার্মিং হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে। যার কারণই হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ গ্রেজিং ল্যান্ড তাদের কাছে আছে। আমাদের পশ্চিমবঙ্গে যত দিন যাচ্ছে ততই কিন্তু গ্রাম কমে যাচ্ছে এবং শহর বেড়ে যাচ্ছে। মানে উঁচু উঁচু অট্টালিকার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে, গ্রেজিং ল্যান্ড কমে যাচ্ছে। একটা ছাগল যদি তার ওজন 50 কিলো হয়, তার সারাদিনের রিকোয়ারমেন্ট থাকে, সবকিছু মিলে তার খাবারের রিকোয়ারমেন্ট থাকে 5 থেকে 6 কিলো। অতএব সেই 5 থেকে 6 কিলো খাবার যদি আমরা কিনে খাওয়াতে যাই, সেখানে যে কস্টিংটা আসে সেটাতে কোনোদিনও কিন্তু আমাদের প্রফিট বের করে নিয়ে আসা সম্ভব নয়। অতএব আপনি সেখানেই খামার করবেন যেখানে আশেপাশে আপনি গ্রেজিং ল্যান্ড পাচ্ছেন। যেমন এই যে আমার খামার, আর ওই যে বাইরে প্রচুর পরিমাণে জঙ্গল, প্রায় 40 কিলোমিটার জঙ্গল আছে, সেখানে প্রায় 7 থেকে 8 প্রকারের গাছ, যেগুলো ছাগল খুব ভালোভাবে খায়, অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। তো এরকম পজিশনে যদি কারো ফার্ম থাকে, সেই ফার্ম অবশ্যই সাকসেস হবে। না হলে কিন্তু গ্রেজিং ল্যান্ড না থাকলে সেখানে আপনি যদি কিনে খাওয়াতে যান বা জমিতে ঘাস চাষ করেও যদি খাওয়াতে চান, তো সেখানে কস্টিংটাও বেশি আসবে। আমাদের গোটারি সেক্টরে বা গোটারি ইন্ডাস্ট্রিতে ভাইরাস ঘটিত রোগ বলতে আমরা সবথেকে মহামারী রোগ ছাগলের ক্ষেত্রে যেটাকে বলি, সেটার নাম হচ্ছে পিপিআর, পেস্টিডেস পেস্টিস রুমিনেন্টস। তো এটি 3-4টা রোগের সংমিশ্রণের একটি রোগ। পাতলা পায়খানা, ইন্টেস্টাইনের মধ্যে ঘা, জিভে ঘা, মুখে ঘা, শ্বাসনালীতে ঘা হয়, প্রচণ্ড সর্দি থাকে, ফুসফুসের মধ্যে ইনফেকশন থাকে, শরীরে প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশন থাকে, আস্তে আস্তে ওজন কমে যায়, ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, প্রচণ্ড পরিমাণে জ্বর থাকে। একটা ছাগলের যদি পিপিআর হয়, আপনার ফার্মে যদি ভ্যাকসিনেশন না থাকে বা টিকা দেওয়া না থাকে, সমস্ত ছাগলের 7 দিনের মধ্যে পিপিআরে আক্রান্ত হয়ে পুরো ফার্ম কিন্তু নষ্ট হয়ে যায়। পিপিআরে আক্রান্ত হয়ে প্রচুর খামার বন্ধ হয়ে গেছে। তো প্রত্যেক দিন মানুষকে নতুন কিছু শিখতে হবে। যদি গোটারি ইন্ডাস্ট্রিতে আপনি আসেন, প্রত্যেকটা দিন যদি আপনি ছাগলের সঙ্গে কাজ করেন, কিছু না কিছু নতুন অভিজ্ঞতা আপনার আসবে। আমরা সবসময় বলি যে ভ্যাকসিনেটেড ছাগল নিয়ে ফার্ম আপনি শুরু করুন। যেখান থেকে ছাগল কিনছেন, ছাগল কিনে সেখানে 21 দিন রেখে দিন।
তাদের 21 দিনের যে খাবার খরচ, মেডিসিনের খরচ, এই সমস্ত দিয়ে আপনি সেখানেই রেখে 21 দিনের একটা কোয়ারেন্টাইন কমপ্লিট করে আপনার ফার্মে নিয়ে আসুন। তারপরেও আপনি সেখানে 14 দিনের কোয়ারেন্টাইন করুন। তারপরে সেই ছাগলগুলোকে ডিপিং করে মেন শেডে তুলুন, যেটা আমরা প্রত্যেকটা প্রশিক্ষণেও আমাদের স্টুডেন্ট বা ছাত্রদেরকে বলে দিই। বর্তমান যুগে যারা ছাগল ফার্মের জন্য কিনতে যান তারা কি করেন, বিভিন্ন 10টা ফার্ম ঘুরেন, যেখানে ছাগল কম দামে পান সেখান থেকে কিনে নেন, ফার্মে নিয়ে আসেন, তারপরে পিপিআরে আক্রান্ত হয়ে প্রচুর ছাগল মারা যায়। তাদের ভালো ছাগলও মারা যায়, খারাপ ছাগলও মারা যায়। এছাড়া ভাইরাস ঘটিত রোগ বলতে আমাদের ছাগলের মধ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা যেটাকে আমরা এফএমডি বলি, ছাগলের খুরের ঠিক এই মাঝে যে এপিথেলিয়াম টিস্যুটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, পচে যায়, খুর খুলে বেরিয়ে যায়, ছাগল হাঁটতে পারে না, প্রচন্ড জ্বর থাকে, শ্বাসনালীতে ইনফেকশন থাকে, হাঁ করে নিঃশ্বাস নেয়, আস্তে আস্তে ছাগল কিন্তু মারা যায়। আর এই রোগের একটা সব থেকে খারাপ জিনিস যেটা সেটা হচ্ছে প্রোডাকশন যেটা আছে, প্রোডাক্টিভিটি একদমই কমে যায়। বাচ্চা দেওয়ার ক্ষমতা, দুধ দেওয়ার ক্ষমতা একদম ডাউন হয়ে যায়। যে ছাগলের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ জোরালো ভাবে হবে সেই ছাগলটার বাচ্চা দেওয়ার ক্ষমতা, প্রজননের ক্ষমতা এবং দুধ উৎপাদনের ক্ষমতা একবারে কিন্তু ডাউন হয়ে যাবে। তো এটাতে ছাগল কিন্তু সেইভাবে মরে না, মানে পিপিআরে যে হারে ছাগল মরে এফএমডিতে সেই হারে কিন্তু ছাগল মারা যায় না, কিন্তু প্রোডাকশন ডাউন হয়ে যায়। এটাও একটা খুবই চিন্তার বিষয় গোটারি সেক্টরে খামারিদের জন্য। আরেকটা রোগ হচ্ছে ভাইরাস ঘটিত, সেটা হচ্ছে গোট পক্স, যেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে হয়, নদিয়া, হুগলি। তো আমাদের এই পাশটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে গোট পক্সটা অতটা হয় না, কিন্তু সেই দিকে অনেক মানে প্রচুর পরিমাণে হয়। এই গোট পক্স হলে কি হবে, ছাগলের সারা শরীরে কিন্তু দানা দানা যে পক্সের মতো বেরিয়ে যাবে, ছাগল একদম খাওয়া দাওয়া ছেড়ে দেবে, প্রচন্ড ব্যথা, জ্বরের কারণে আস্তে 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 ছাগল কিন্তু মারা যায়। তো আরেকটা ভাইরাস ঘটিত রোগ হচ্ছে কন্টাজিয়াস একথাইমা, যেটাকে স্ক্যাবি মাউথও বলা হয়, ওআরএফও বলা হয়, পাস্চুলার ডার্মাটাইটিসও বলা হয়। তো এই রোগটাতে কি হয়, ছাগলের শুধুমাত্র খাওয়া দাওয়া বন্ধ থাকে, মুখের মধ্যে ঘা হয়, কিন্তু ছাগল মারা যায় না। ছাগল মারা যায় সব থেকে বেশি পিপিআরে আর নিউমোনিয়াতে। আর পিপিআরের প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা নিতে পারি তার ভ্যাকসিন বা টিকা দিয়ে। নিউমোনিয়ার কোনো ভ্যাকসিন এখনো অবধি আমাদের পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নেই, বাইরের দেশে আছে। তো এটাও একটা বড় কারণ পশ্চিমবঙ্গে খামার বন্ধ হবার, যে ভাইরাস ঘটিত রোগের কারণেও কিন্তু প্রতিনিয়ত অনেক খামারিরা লস খাচ্ছেন, তাদের ছাগল মারা যাচ্ছে। আর ছাগলের মধ্যে একটা বাজে রোগ হচ্ছে পিপিআর। নতুন কোনো ছাগল ফার্মে এলে এই রোগটা বেশি দেখা দেয়, পুরনো ছাগলের মধ্যে অনেক কম দেখা যায়। তবে বর্ষার আগে আগে যদি আপনি ভ্যাকসিনটা দিয়ে দেন প্রত্যেকটা ছাগলকে 1 মিলি চামড়ার নিচে, তাহলে এই রোগটা সেই ছাগলের মধ্যে আর আসে না। চিকিৎসা না পেলে কিন্তু কোনো অ্যানিমেল বলুন, কোনো প্রাণী বলুন, কোনো মানুষ বলুন, কেউ কিন্তু বাঁচবে না। অতএব সঠিক চিকিৎসা অভাবে কিন্তু অনেক ছাগলের খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই চিকিৎসার জন্য ভিডিও পাঠান, আমরা মেডিসিন বলে দিই, সেই মেডিসিন তাদের হাতের কাছে পাওয়া যায় না, বা যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বলে দিই সেগুলো পাওয়া যায় না, অনেকটা দূরে যেতে হয়। এমার্জেন্সি কেসে যখন সঠিক সময়ে সঠিক মেডিসিন ছাগলের শরীরের মধ্যে না যায়, সে কারণে কিন্তু অনেক ভালো ভালো ছাগলগুলো কিন্তু মারা যায়। তো চিকিৎসা ব্যবস্থার অভাবের কারণেও কিন্তু অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। হাতের কাছে সঠিক ডাক্তার পাওয়া যায় না, সঠিক মেডিসিন পাওয়া যায় না,
এমার্জেন্সি কেসে যে সমস্ত নতুন খামারিরা থাকে তারা ঘাবড়ে যান, চিকিৎসা সঠিক রোগ নির্ণয় করতে পারেন না, চিকিৎসা করতে পারেন না। তো এই কারণেও অনেকগুলো খামার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।